প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলে আল্লাহর অশেষ রহমতে ভালো আছো। আমরা আজকে দেখব হচ্ছে ব্যয় বা ক্ষতি সংক্রান্ত লেনদেন। এই লেনদেনগুলো সবগুলো হচ্ছে খরচের লেনদেন। তার মানে এগুলোর ফলে আমার ব্যবসা থেকে টাকা চলে যাবে। এখন আমরা দেখব যে কোন লেনদেনগুলো আছে, এগুলো আমরা কিভাবে ডেবিট ক্রেডিট নির্ণয় করব। চলো শুরু করা যাক। পরিবহন, বেতন, মজুরি, ভাড়া, বিজ্ঞাপন, বিবেচনায়, মনিহারি এই সবগুলোর মাধ্যমে কিন্তু ব্যবসা থেকে টাকা চলে যায় এবং এগুলো একেকটা হচ্ছে খরচ। পরিবহনও খরচ, বেতনও খরচ, মজুরি, ভাড়া, বিজ্ঞাপন সবগুলা খরচ। তার মানে এখানে অনেকগুলা খরচের নাম দেওয়া আছে। এই সবগুলা খরচকে আমি একসাথে কি লিখবো? যেহেতু অনেকগুলা খরচ লেখা আছে, আমরা একসাথে লিখতে পারি হচ্ছে সংশ্লিষ্ট সংশ্লিষ্ট খরচ। বানানটা আসলে দেখতে হবে, ভুল হইতে পারে। সংশ্লিষ্ট খরচ, সংশ্লিষ্ট খরচ হিসাব মানে যেইটা খরচ হবে সেই খরচের নাম লিখতে হবে। এখন খরচ হয়েছে মানে টাকা চলে গেছে না, তাহলে কি লিখতে পারে? একটা নগদান। সংশ্লিষ্ট খরচ লেখাই আছে খরচ, তার মানে এটা কি হিসাব? ব্যয় হিসাব। আর নগদ তোমরা জানো সম্পদ। এই যে সংশ্লিষ্ট খরচ, ব্যয় হিসাব, খরচ বাড়ছে তার মানে ব্যয় বাড়ছে। ব্যয় বাড়লে কি হবে? আমরা জানি ব্যয় বাড়লে হচ্ছে ডেবিট। নগদ টাকা সম্পদ, খরচ করার ফলে নগদ টাকা চলে যায়, তাহলে নগদ টাকা সম্পদ। নগদ টাকা সম্পদ যদি কমে যায় তাহলে হচ্ছে কি ক্রেডিট। এখন সংশ্লিষ্ট খরচ দ্বারা কিন্তু পরিবহন লিখতে পারো, বেতন লিখতে পারো, মজুরি, ভাড়া, যে কোনো খরচের নাম তুমি লিখতে পারো। আর যে কোনো খরচ হচ্ছে ব্যয় হিসাব। বিনামূল্যে পণ্য বিতরণ করা হবে। বিনামূল্যে পণ্য বিতরণ করলে কি হয়? পক্ষ তো দুইটা। বিনামূল্যে পণ্য বিতরণ করলে এটার নাম হচ্ছে বিজ্ঞাপন। কারণ বিজ্ঞাপনের উদ্দেশ্যই মূলত বিনামূল্যে পণ্য বিতরণ করা হয়। বিনামূল্যে পণ্য বিতরণ করলে একটা পক্ষ হচ্ছে বিজ্ঞাপন, আর একটা পক্ষ হচ্ছে ক্রয়। কেন ক্রয়? কারণ আমি তো পণ্য বিতরণ করলাম। তো পণ্য নামে হিসাব বিজ্ঞাপনের কোনো হিসাব লেখা হয় না। পণ্য নামে মূলত লেখা হচ্ছে ক্রয় হিসাব। এতে করে কি হয় দেখো, বিজ্ঞাপন কি হিসাব? বিজ্ঞাপন করলে ব্যয় হয়, তো বিনামূল্যে পণ্য বিতরণ করলে আমার বিজ্ঞাপনটা বাড়ে। বিজ্ঞাপন যদি বাড়ে তার মানে আমার ব্যয় বাড়লে, ব্যয়ও বাড়ে, ব্যয় বাড়লে কি হবে? ডেবিট। ক্রয় কি হিসাব? ক্রয় হচ্ছে ব্যয় হিসাব। এখন ব্যয়টা কি আমার বাড়ছে না কমছে? আমি পণ্য দিয়ে ফেলার ফলে কি হচ্ছে? আমার পণ্যটা কমে যাচ্ছে। পণ্য কমে যাওয়া মানে ক্রয় কমে যাচ্ছে। ক্রয় কমে যাওয়া মানে হচ্ছে ব্যয় কমে যাচ্ছে। আর ব্যয় কমলে কি হবে? ব্যয় কমলে হচ্ছে ক্রেডিট। তারপরে ভিক্ষুকদের মাঝে বিনামূল্যে পণ্য বিতরণ। সেইম জার্নাল, একই রকম হবে। বিজ্ঞাপন হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট। রহিম দেউলিয়া হওয়ার আমাদের পাওনা 20,000 টাকা হতে 25% পাওয়া গেল। আচ্ছা, তো রহিম দেউলিয়া হয় আমাদের পাওনা 20,000 টাকা থেকে 25% পাওয়া গেল। মাত্র আমরা 25% টাকা পাইছি, যদি এটা আমাদের জন্য কম নেওয়া না, এটা আমরা পরে দেখবো। মূলধনের সুদ ধার্য করা হলো। তো মূলধনের সুদ ধার্য করলে কি হবে? একটা হচ্ছে মূলধনের সুদ পক্ষ, আরেকটা হচ্ছে মূলধন। যার সুদেই বলবে তার সুদ লিখতে হবে, পাশাপাশি তার নামটা লিখতে হবে। যেকোনো সুদ হোক, মূলধনের সুদ হোক, উত্তোলনের সুদ হোক, বিনিয়োগের সুদ হোক, ঋণের সুদ হোক, তোমাকে লিখতে হবে। এভাবেই লিখতে হবে। তো মূলধনের সুদ কি হিসাব? মূলধনের সুদ হচ্ছে ব্যয় হিসাব। ব্যয়টা এখানে কি করলো? বাড়লো। মূলধনের সুদ বাড়লো তার মানে ব্যয় বাড়লো। ব্যয় বাড়লে কি হবে? ব্যয় বাড়লে হচ্ছে ডেবিট। মূলধন কি হিসাব? আমরা জানি মূলধন হচ্ছে মালিকানা সত্ত্ব। দেখো, মূলধনের সুদ যদি বাড়ে তাহলে মূলধনও বাড়বে। মূলধনের সুদ বাড়লে মূলধন বাড়বে। মূলধন কি হিসাব? মালিকানা সত্ত্ব। মালিকানা সত্ত্ব বাড়লে কি হয়? মালিকানা সত্ত্ব বাড়লে হচ্ছে ক্রেডিট। তারপরে আসি আমরা, ব্যাংক চার্জ ধার্য করা হলো। ব্যাংক চার্জ করছে, চার্জের বাংলা অর্থ হচ্ছে খরচ। তাহলে কি আসবে? একটা এন্ট্রি হবে ব্যাংক চার্জ। আর টাকাটা কোত্থেকে যাবে? টাকাটা আমার যে ব্যাংক হিসাব সেখান থেকে ওরা অটোমেটিক কেটে নিবে। ব্যাংক চার্জটা কিন্তু আমি নগদ টাকা দিব না, আমার অ্যাকাউন্ট থেকে সে অটোমেটিকলি টাকাটা কেটে নিবে। তাহলে ব্যাংক চার্জ কি হিসাব? ব্যাংক চার্জ হচ্ছে ব্যয় হিসাব। এখন ব্যাংক চার্জ বাড়ছে তার মানে ব্যয় বাড়ছে। ব্যয় বাড়লে কি হবে? ব্যয় বাড়লে হচ্ছে ডেবিট। ব্যাংক কি হিসাব? ব্যাংক সম্পদ। তো ব্যাংক চার্জ করার ফলে আমার ব্যাংক থেকে টাকাটা কমে গেল, তার মানে সম্পদ কমে গেল। সম্পদ কমলে কি হবে? সম্পদ যদি কমে তাহলে হচ্ছে ক্রেডিট। তারপরে কুড়ির সন্ধি ধার্য করা হলো। দেখি, মোস্ট ইম্পর্টেন্ট একটা জার্নাল, অনেকে জার্নালটা ভুল করে, ছয় মন্ডল সরকারের এটা। কুড়ির সন্ধি ধার্য করা হলো 1,000 টাকা। কখন কুড়ির সন্ধি ধার্য করা, এটা আগে বুঝি। মাঝে মধ্যে ব্যবসা বাণিজ্যের মধ্যে কিছু কিছু দেনাদার থাকে যারা টাকা না দিয়ে চলে যাওয়ার সম্ভাবনা থাকে। প্রত্যেক ব্যবসায় এমন হয়। তো মালিক পক্ষ কি করে? তখন আগে থেকে কিছু টাকা সেভিংস করে রাখে, যাতে করে কোনো দেনাদার যদি চলে যায়, যে চলে যাওয়ার ফলে যে ক্ষতিটা হবে সেই ক্ষতি থেকে রক্ষা পাওয়ার জন্য পূর্বে থেকে কিছু টাকা সঞ্চয় করে। এটা
পূর্বে থেকেই কিছু টাকা সঞ্চয় করে ভবিষ্যতের ক্ষতি এড়ানোর জন্য, সেটাই হচ্ছে মূলত কুরিম সঞ্চিতি। এখন এই কোম্পানি কি করলো, একটা ব্যবসা কি করলো, কুরিম সঞ্চিতি ধার্য করলো 1,000 টাকা। এটা জার্নালটা কি হবে, প্রথম কথা হচ্ছে এটা একটা খরচ আমাদের জন্য। আমরা নাম্বারিং এর মেবি হচ্ছে 5 নাম্বার, তাহলে আমরা লিখবো হচ্ছে প্রথমে কুরিম সঞ্চিতি, কুরিন হিসাব প্রথমে লিখবো হচ্ছে আমরা কুরিন হিসাব, আরেকটা হচ্ছে কুরিন সঞ্চিতি। দেখো, তার মানে কুরিন সঞ্চিতি যদি কোনো ব্যবসা ধার্য করে, একটা পক্ষ হচ্ছে কুরিন হিসাব আর একটা হচ্ছে কুরিন সঞ্চিতি। ব্যাখ্যাটা দেখো, কুরিন কি হিসাব, কুরিন হচ্ছে ব্যয় হিসাব। ব্যয়টা এখানে কি করছে, বাড়ছে, কুরিনটা বাড়ছে, এতক্ষণ কুরিন ছিল না, এখন কুরিনটা বাড়লো। কুরিন বাড়লে কি হবে, ডেবিট। তোমরা বলতেই পারো স্যার পরেরটাতে কি হবে, ক্রেডিট হবে, বাট বুঝে বুঝে বলতে হবে। কি বলতে হবে, বুঝে বুঝে। কি, কুরিন সঞ্চিতি কি হিসাব, দেখো আমরা জানি হিসাব বিজ্ঞানের সকল প্রকার সঞ্চিতি হচ্ছে দায়, শুধুমাত্র একটা সঞ্চিতি ছাড়া, সেটা হচ্ছে পাওনা দায় ও ভাট্টা সঞ্চিতি। সঞ্চিতি লেখা দেখলে তুমি তাকে কি মনে করতে হবে, দায়। এখন বলো, এই যে কুরিন সঞ্চিতি এটা কি ছিল এতক্ষণ, ছিল না, এটা এখন আসছে। এই যে 5 নাম্বার যে জার্নালটা দেওয়া করতেছে, তখন কুরিন সঞ্চিতি ব্যবসায় আসছে, তার মানে হচ্ছে দায়টা বাড়ছে। দায় বাড়লে কি হবে, দায় বাড়লে হচ্ছে ক্রেডিট। আর কুরিন সঞ্চিতি, এই কুরিনের আরেকটা নাম হচ্ছে অনাদায়ী পাওনা, অনেকে দেনা বলে। কুরিন হিসাব যে কথা, অনাদায়ী পাওনা অনাদায়ী দেনা একই কথা। আবার এখানে লেখা আসবে অনাদায়ী পাওনা সঞ্চিতি, দুইটাই একই কথা। আশা করি কুরিনের বিষয়টা ক্লিয়ার আছে তোমরা। এবার আরেকটা হচ্ছে কুরিন হিসাবে অবলোপন করা হলো 2,000 টাকা। দেখো, ইন্টারেস্টিং পার্ট, কুরিন হিসাবে এতক্ষণ যে টাকাটা আমি সেভিংস করলাম, আগে থেকে জমাইলাম, ওইটা এখন অবলোপন। অবলোপন মানে টাকাটা কমে গেল। কমে যাওয়ার অর্থ হচ্ছে কি, যে কোনো একজন দেনাদার আমাকে টাকা দিচ্ছে না, এটা কনফার্ম হয়ে গেছে। কনফার্ম হলে কি হবে, আমার জমানো টাকা থেকে আমি কিছু টাকা নিয়ে এসে, মানে আমার ব্যবসার মধ্যে আমি ব্যালেন্সটা কি করলাম, সমান করলাম। এতে করে কি হয়, আমার যে কুরিন সঞ্চিতি ছিল, সেই সঞ্চিতিটা কিন্তু এখন আর পুরোপুরি থাকবে না। কত টাকা থাকবে না বলতেছে, 2,000 টাকা। এর অর্থ হচ্ছে আমার যে কুরিন সঞ্চিতি ছিল, এই সঞ্চিতি, কুরিন সঞ্চিতি ছিল, এটা হচ্ছিল কি, দায় হিসাব। এই সঞ্চিতি আর সঞ্চিতি নাই, ওখান থেকে টাকাটা আমি নিয়ে আসলাম। দায় কি হলো, দায় কমে গেল। দায় কমলে কি হবে, ডেবিট। এখন কুরিন সঞ্চিতি অবলোপন করলে অটোমেটিকলি এটা বুঝতে হবে যে একজন দেনাদার আমাকে টাকা না দিয়ে কনফার্ম সে চলে গেছে। তো দেনাদার কি হিসাব, দেনাদার সম্পদ। আচ্ছা, একজন দেনাদার যদি টাকা না দিয়ে চলে যায়, তো সম্পদটা কি থাকবে না চলে যাবে, সম্পদও চলে যাবে। সম্পদ চলে গেলে কি হবে, ক্রেডিট। আমি আরেকটু ক্লিয়ার করে দিচ্ছি, কুরিন সঞ্চিতি অবলোপন অথবা অনাদায়ী পাওনা সঞ্চিতি অবলোপন হলে তুমি ধরে নিতে হবে যে এই সঞ্চিতিটা এতক্ষণ আমার কি ছিল, জমা ছিল, সে জমাটা এখন আর নাই। আই মিন আমার দায়টা এখন অটোমেটিকলি কি গেল, হ্রাস পেল। দায় হ্রাস পেলে কি হবে, ডেবিট। তার মানে কুরিন সঞ্চিতিটা হয়ে যাবে ডেবিট, আর বিনিময়ে কে ক্রেডিট হবে, দেনাদার। কারণ দেনাদারটা কনফার্ম হয়ে গেছে, সে আমাকে টাকা দিবে না, সেজন্য সে হচ্ছে ক্রেডিট। তারপরে কনফিউশন থাকে, বারবার প্র্যাকটিস করতে হবে। এই দুইটা 5 এবং 6 তোমরা একটু কাইন্ডলি নোট করে রাখবা, আর ভুলে গেলে ভিডিওটা তোমরা আবার একটু দেখবা। দেখো, লাস্ট ওয়ান, সম্পত্তির অবচয়। যে কোনো সম্পত্তি যদি অবচয় হয়, তুমি কি লিখতে হবে, যে কোনো সম্পত্তির অবচয় হলে তোমাকে লিখতে হবে অবচয় হিসাবে। আরেকটা হচ্ছে, আমরা এটাকে বলি হচ্ছে পুঞ্জ বিত অবচয়। অবচয় হিসেবে হচ্ছে ব্যয়, ব্যয়টা এখানে বাড়ছে, ব্যয় বাড়লে হচ্ছে ডেবিট। আর পুঞ্জীবিত অবচয় হচ্ছে দায় হিসাব, দায়টাও বাড়ছে, দায় বাড়লে হবে ক্রেডিট। যে কোনো প্রকার অবচয় জানা হচ্ছে এটাই, অবচয় হিসাব ডেবিট, পুঞ্জীবিত অবচয় শুধু সম্পদের নামটা। অবচয় কিন্তু কার হয়, সম্পদের হয়। যে কোনো সম্পদের অবচয়, যন্ত্রপাতি, দালান কোঠা, ইজারা সম্পত্তি, অফিস সরঞ্জাম, এই সবগুলো সম্পদের অবচয়। তো সম্পদের নামটা এখানে লিখতে হবে। পুঞ্জীবিত অবচয় লিখে তুমি সম্পদ, মনে করো আমি বললাম আপনাদের এটা হচ্ছে আসবাবপত্রের অবচয়, তো পুঞ্জীবিত অবচয় আসবাবপত্র লিখতে হবে। কিন্তু অলওয়েজ অবচয়টা কি লিখতে হবে, ডেবিট আকারে লিখতে হবে। আশা করি তোমরা খরচ সংক্রান্ত লেনদেনে যে যাবতীয় করার যে নিয়ম, সেগুলো তোমরা ভালো করে বুঝতে পারছো। দু একবার দেখলে